আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভালোই আছে। মোটোডোকে আবার আসছি আজকে একটা পালসার N160 FI ডুয়েল এবিএস মোটরসাইকেলের ভয়ঙ্কর দাঁত ভাঙা কেস নিয়ে। ভয়ঙ্কর দাঁত ভাঙা কেস, মনে রাখবেন কিন্তু কথাটা, ভয়ঙ্কর দাঁত ভাঙা কেস। এবং কিভাবে ভয়ঙ্কর দাঁত ভাঙা কেস হয়েছে এবং সেই দাঁত ভাঙাটা আসলে ঠিক কোন জায়গায়, সেটাই আমরা আজকে বিস্তারিত ময়না তদন্ত করব। সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে, সুতরাং আগে আগে তো এর দাঁত ঠিক করতে হবে, আর নাহলে তো গরুর মাংস খাবে কি করে, তাই না? এটাই হলো কথা। চলেন আমরা এবার দাঁত ভাঙা কেসের ময়না তদন্তে প্রবেশ করি। Never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. দাঁতের ডাক্তার হিসাবে উপস্থিত আছে সাইদ ভাই। সাইদ ভাই, দাঁতের ডাক্তার এইভাবে মনমরা থাকলে দাঁত ঠিক হবে কি? আমি তো ডাক্তার না, ডাক্তার আসলে ওরা। ডাক্তার ওরা, তাহলে আপনি কি? আমি কম্পাউন্ডার করতে পারেন। কম্পাউন্ডার, কিনা সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারেন। কম্পাউন্ডার না? আচ্ছা আচ্ছা, পাউন্ড পাউন্ড ব্রিটিশ কম্পাউন্ডার কি যেটা? কম্পাউন্ড, আচ্ছা আচ্ছা বুঝছি। মানে পাউন্ড তো কম হইলেও দাম অনেক বেশি, পাউন্ড তো রেট অনেক বেশি। এইটাও বাইর করছে দেখেন। আচ্ছা কোন তো কি হইছে? এই যে ভাঙ্গা। আচ্ছা ভাঙ্গা দেব পরে, আগে আমার কোন এই মোটরসাইকেলটা অডোমিটারে কত আছে মনে নাই তো? 26,000। আচ্ছা শুনেন, আপনার এটা একটা খুবই একটা খারাপ একটা রোগ। আপনার আমি যতদিন যে মোটরসাইকেল নিয়ে জিগাই কত কিলোমিটার অটো আপনি কইতে পারেন না, কিলে কইতে পারেন না, কারণ অনেক কিছু নিয়ে আমি ব্যস্ত থাকি। এই যে অরজ্ঞ মনে থাকে। কে আপনি আপনি দেখবেন না কেন? কারণ ও কাজ করতেছে, আমি মনে রাখব কে? কে ও ওর যদি মনে না থাকে না, লিখে রাখি কাগজে। আপনি হলেন কম্পাউন্ডার। এই কম্পাউন্ডার তখন আমরা জব কার্ড দেখি। হ্যাঁ, জব কার্ড আপনি একদিন ওটা কইতে পারেন না। না, কোনো কারণ নাই। আমি 20টা বাইক মাথায় রাখি। আপনি যেটা নিয়ে কথা কইতে আইছেন কোনো দিনই সম্ভব না। আপনি 4 দিন আগে কি দিয়ে ভাত খাইছেন আপনি তো কইতে পারবেন না। কইতে পারুম কোন 4 দিন আগে আমি সুটকির বর্তা দিয়ে ভাত খাইছি। হ্যাঁ হ্যাঁ, রোজারে কি মিথ্যা কথা বলবি? লজ্জা শরম বলে গেছে। এইসব ফাঁকিবাজি বাদ দেন। আজকে লাগে না? এই আছে, চুপ থাক, কথা কম কবি। এক বেলা করে রাখ। কম্পাউন্ডার, এই হলো কম্পাউন্ডার। মজা কি দেখেন? কি হইছে কোন? এটা তো ভাঙ্গা দেখছিনি। হ্যাঁ, ভাঙ্গা দেই নাই। ও ভাঙ্গা দেখেন না? দা তুই ভাঙ্গা দা। আচ্ছা ভাঙ্গা দেই। ভাঙ্গা এটা হলো মাউন্টিং, এই হলো দাঁত ভাঙ্গা জায়গা। আচ্ছা এটা ভাঙলো কেমনে? এটা ওমরের মত ম্যানুফ্যাকচারিং। আচ্ছা কত কিলোমিটার জানি ওমর? 26,338। 26,338 হোক আর 1 লাখ কিলো হোক, এটা তো এমনি ভাঙ্গাটা মানে একদম একদম অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা এটার কোনো টুকরা টাকরি গুড়াগাড়ি কিছু বাইরেছে নাকি? তার মানে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় এটা ম্যানুফ্যাকচারিং ফল্ট আর কি, নাকি? হ্যাঁ, আচ্ছা প্রাথমিকভাবে এরকম ধরে নেওয়া যায়। বা ইঞ্জিন অয়েল যখন ড্রেন দেওয়া হয়েছে, গুড়াগাড়ি মানে কিচ্ছু বাইরে নেই না? এটা তো মানে খুবই একটা। এর আগে ওইটা ক্লাস সাইড খোলা হয়েছে, বুঝছেন? এর আগে চেক করার জন্য। আচ্ছা চেক করার জন্য। আচ্ছা অ্যাসেম্বল বের করা হয় নাই। উনারা খুইলা উকি মাইরা বলছে ঠিক আছে। উকি মাইরা বলছে ঠিক আছে, কিন্তু মানে আউট করে নাই। আচ্ছা এমনি লাগানো অবস্থায় চায়ে চয়ে দেখছে, বলছে ঠিক আছে। আমরা তো বুঝি না বাইরের দিক থেকে, এটা যদি একটু নিচে থাকতো হয়তো ওমরেরও চোখে পড়তো না। আচ্ছা আচ্ছা, কোনোভাবে এটা আপনি অনুমান করতে পারেন না ক্লাচ অ্যাসেম্বলি ভাঙ্গা ভিতরে, তা ওই মাউন্টিং এর এটা তো হয়তো মনে করেন এরকম আসিল, আমাদের চোখে পড়ছে। এটা যদি এরকম থাকতো ঘুরে কে দেখবো না? আসলে কথা সত্য, কথা তাই না? হ্যাঁ, তো ওদেরকে দোষ দেওয়া লাভ নাই। দোষ দিয়ে লাভ আছে ভাই। দোষ দিয়ে লাভ হইলো তারা যখন এটারে ফিটিং করছে তখন এটা নিশ্চয়ই তাদের চোখে পড়ছে। যদি ম্যানুফ্যাকচারিং ফল্ট হয়ে থাকে হইতে পারে। যারা খুলে চেক করছে, ম্যানুফ্যাকচারিং তো এটা আসলে আপনি ডিফাইন করতে পারবেন না কোনোভাবে কিছু। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা গেল একটা ভয়ঙ্কর দাঁত ভাঙা কেস। আমরা গাড়িটা খুলছি মূলত ক্যাম রকারের জন্য। ক্যাম রকারের জন্য। আচ্ছা ক্যাম রকার কি সমস্যা? কি সমস্যা ক্যাম রকার? এই যে দাগ পড়ে গেছে, খুব বাজে সাউন্ড হয়। দাগ তো পড়বই, দাগ পইরা শব্দ অনেক বেশি হয়। দাগের একটা লিমিট থাকে তো। দেখেন অন্য সময় আমরা দাগ লাইটে ধরি না, এটা যে কোনো ভাবে আপনি দেখতে পাবেন। আচ্ছা অনেক ডিপেস রকারেরও কি দাগ অনেক ভিজিবল, অনেক ভিজিবল। 33,000 কিলোমিটারে দাগ আসলে অনেক ভিজিবল। কত ও সরি 26,000 কিলোতে দাগটা আসলে অনেক ভিজিবল, অনেক ভিজিবল।
কি পাশে বেশি খেলে রে? আচ্ছা আরেকটা জিনিস ভাই, আচ্ছা এই ধরনের যে এই যে পলিশড, এটা তো ন্যাচারাল পলিশড, কিছু পলিশ তো ন্যাচারালি থাকবে। হ্যাঁ ন্যাচারাল, তাহলে আর দাগ কই? আমি তো এটাই খুঁজে পাই না। আঙ্গুলে বাজে, আঙ্গুলে বাজে, আঙ্গুলে বাজে, মানে সুতার মতন চিকন চিকন আঙ্গুলে বাজে। আচ্ছা আচ্ছা, এটা তো পলিশ, সুতার মতন চিকন চিকন, ওইটা পলিশ না। হ্যাঁ আঙ্গুলে বাজে তো পলিশ না, পলিশ না। হ্যাঁ না ঠিক আছে, বুঝছেন, বুঝতে পারছি। এটা তো এই আচ্ছা এই আঙ্গুলে বাজা বা নখে বাজার যে দাগটা, এটার জন্য এই অবস্থা হয়। আচ্ছা মানে শুধু যদি এরকম পলিশ হইতো তাহলে সমস্যা হইতো না, ছিল, কিন্তু ওই যে আঙ্গুলে বাজা যেটা চিকন সুতার মতন, ওইটাই গিয়ে সমস্যা হয়। আচ্ছা তারপরে এটা হলো রকার। আচ্ছা রকারেও কি একই অবস্থা? একই অবস্থা, এই সুতার মতন চিকন দাগ দুইটাই ক্ষয় হয়েছে, রকারের দুইটাই। রোলারের উপরে দাগ পড়ছে এবং এই যে সিম যেটার উপরে পাঞ্চ করে, হ্যাঁ হ্যাঁ সিমের এই জায়গাটা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এই জায়গার স্পটটা একটু বেশি লাগে, দুইটা রকারই না? আচ্ছা তাইলে ক্যাম এবং রকার দুইটাই গেছে, টাইমিং চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভাই একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আমরা কিন্তু এর আগে বেশ কিছু কেস আমরা দেখছি যে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে এক্সজস্ট ভালভ অতিরিক্ত টাইট দিয়ে ফেলে যাতে সাউন্ড কম আসে। এটার ক্ষেত্রে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছে? টাইট দিয়ে ফেলে বিষয়টা এরকম না, তাইলে এটার সিম গ্যাপ কিংবা ভ্যালভ ট্যাপের গ্যাপ যেটা আছে এটা এতটাই কম যেটা টাইট হয়ে যায়। আচ্ছা টাইট হয়ে যায়, যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, কোনো একটা গাড়িতে আছে 16+-3 ট্যাপেট ভ্যালভ ট্যাপেট গ্যাপ, ঠিক আছে, 16+-3 মানে 16 এর থেকে যদি কমান আপনি তাহলে 19 এ যেতে পারবেন। আচ্ছা +-3 আছে না, 19 এ যেতে পারবেন। আর যদি আপনি বাড়ান তাহলে এটা 13 পর্যন্ত যেতে পারবেন। আচ্ছা আপনি যদি একটা ট্যাপেট গ্যাপ 19 এ রাখেন, এটা লাস্ট সীমানা যদি 13 থাকে তাহলে কত থাকে ওখানে গ্যাপ? 6। এটাতে ওই গ্যাপের পরিমাণ আছে মাত্র 4, স্পেশাল অ্যাকচুয়ালি আছে 3। আচ্ছা এই 3 সে মেইনটেইন করতে পারে না আসলে। আচ্ছা আলটিমেটলি এটা টাইট হয়ে যায়। আচ্ছা তাহলে এটা করণীয় কি? এটা করণীয় সবসময়, এটা যখন সিম মিলাবে কেউ, ট্যাপের সিম মিলাবে, এটা সবসময় শেষ সীমানা রাখবে। মনে করেন রেঞ্জ দেওয়া আছে হচ্ছে গিয়ে মনে করেন আর কি, হ্যাঁ 7 থেকে 10 আছে, আপনি একেবারে 10ই নিয়ে রাখতে হবে যেন কোনোদিন টাইট হইলে সেটা 7 পর্যন্ত ওভার না করে যায়। আচ্ছা এছাড়া কোনো সলিউশন নাই, এটা সলিউশন নাই। মানে ম্যাক্সিমাম যেটা দেওয়া থাকে রেঞ্জ ওইটার মধ্যে রাখা হচ্ছে কি, ম্যাক্সিমাম গ্যাপ রাখতে হবে, নিরাপদ আর কি। আচ্ছা বুঝতে পারছি। আর একটা এক্সস্ট সাউন্ড এত সুন্দর যে আপনি এটার সিম ধরছে কি ধরে নাই, রকের গ্যাসে কি যায় না, এটা বুঝবেন না। আচ্ছা আলটিমেটলি দেখা যাবে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে আপনি বুঝবেন। আচ্ছা সেইটা সব আমাদের উচিত, যদি গ্যাপটা বাড়ায় রাখি তাহলে এই রিস্ক কমে যাবে। আচ্ছা এটা কিছুই না, এটা হচ্ছে পরামর্শ। আচ্ছা এখন এটার মালিক কি কি সমস্যা নিয়ে আসছিল একটু রিপিট করেন। এটার মালিক এই যে সাউন্ড নিয়ে আসছিল, আচ্ছা, এবং গাড়ি ভাগে না, তার গাড়ি ভাগে না। আচ্ছা এছাড়া গাড়ি ধাক্কানো টাক্কানো ওই ধরনের কোনো সিমটম? না, গাড়ি ভাগে না, গাড়ি ভাগে না। আর সার্ভিস হয় না অনেকদিন, তো আমরা একটা মাস্টার সার্ভিস দিচ্ছি। আচ্ছা আর এই ক্লাচের কাজ, সিমের কাজ করব। আচ্ছা এখন এই যে তারা কি মানে এটা এই বাইকের মালিক উনি কি মানে অথরাইজড সার্ভিস সেন্টারে যায় নাই? এটা আমি জিজ্ঞেস করি নাই। হয় কি মনে করেন এটা জিজ্ঞেস করলেও রেজাল্ট নাই কোনো। অথরাইজড সার্ভিস সেন্টারে সিম তো মিলাবে না, আমরা জানি এটা। আচ্ছা বুঝছেন, যাদেরকে আমরা কথা বলি বলে ওরা তো এখনই বলে যে এটা সিম মিলাইতে হয় না, অটো সিম। অটো সিম বলে একটা ফাংশন আছে, এটা 4 চাকার গাড়িতে, ওটা মোবিলের সাথে সাথে সে অ্যাডজাস্ট হয় নিজেকে, কিন্তু ওইটাও ক্ষয়প্রাপ্ত হয়। দেয়ার ইজ নাথিং লাইক অটো আসলে, বুঝছেন। আচ্ছা কিন্তু মিলাইতে হয় সিম, 4 চাকার যেটা বললাম আপনি মিলাইতে হবে না, ওটা একটা আধুনিক ফাংশন, ওটা ইনশাল্লাহ মোটরসাইকেলে কখনো আসবে। অবশেষে এই মোটরসাইকেলের নতুন ক্যাম রকার বসানোর কাজ সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার পথে। টাইমিং চেন অ্যাডজাস্টার বসাইছে, এটাও কিন্তু নতুন। এই যে ও টাইট দিচ্ছে, এটাও একেবারে নতুন ইনট্যাক্ট। এখানে জাস্ট খালি সিমগুলো দেখা যাচ্ছে, এই যে একটা সিম, ওই যে আর একটা সিম, তারপরে হ্যাঁ 2টা বাল্ব, তো 2টা সিম। তার মানে ক্যামেরা কারগুলো এখনো লাগায় নাই, টাইমিং চেন অ্যাডজাস্টারটারে বসাইছে। আর কি কি আনছে দেখি, এটা কি এত বড় বস্তা? আচ্ছা সবগুলোরে খুলবো। টাইমিং চেন গার্ডার, তারপর এটা হচ্ছে স্পার্ক প্লাগ নতুন অরিজিনাল, তারপরে এটা কি
এই যে বাইরেছে রকার আর্ম, তারপরে আর কি রকার আর্ম তো থাকবে হলো দুইটা, এই যে এটার মধ্যে বাইরেছে আর একটা রকার আর্ম। আচ্ছা এগুলার খুলুক আস্তে আস্তে প্লাগ। এটা কি কারিগর সাহেব, এটা কি এই মিষ্টির বাক্স খুইলাওয়ালাই? ও ক্লাচ অ্যাসেম্বলি কেন ওইটার অ্যাসেম্বলি কি গেছে গা? হ্যাঁ এটা কি এটা ছিল না? আচ্ছা এটার ক্লাচ অ্যাসেম্বলিটা কেন গেল বুঝতেছি না এত তাড়াতাড়ি। দেখি তো, এটা তো আমি আসলে ওইভাবে বুঝবো না। অমিত ভাই সাইব ভাই থাকলে ভালোই তো। আচ্ছা ওইটা আমরা সাইব ভাই বা অমিত ভাইয়ের কাছ থেকে ভিডিওর লাস্টে একদম বুঝে নিব যে এই ক্লাচ অ্যাসেম্বলিটা কেন বাদ হইল। আর এটা হচ্ছে বাকি অংশগুলা। বাটিটা তো হচ্ছে এক মাথা ভাঙ্গাই আছিল, এই যে ভাঙ্গা কুখ্যাত জায়গা। এইটাই হচ্ছে সবচাইতে আসল আকর্ষণ এই মোটরসাইকেলের ক্ষেত্রে। এই যে এই কোনোটা নাই ভাঙ্গা, চিন্তা করা যায়। আর এটা হচ্ছে আরেকটা, এ হচ্ছে মোট এই কয়টা পার্ট। এগুলার এখন ধাক্কা দিয়ে আলাদা করে রাখি, কারিগর সাহেবের কাজ করতে সুবিধা হবে। এটা থাক ওই জায়গায়, এইটা থাকে এই জায়গায়। নতুন অ্যাসেম্বলিটা হচ্ছে এইটা। আমার জীবনের প্রথম আজকে আমি পালসার N160 FI ডাবল ABS এর ক্লাচ অ্যাসেম্বলি এইভাবে দেখতে যাচ্ছি, একদম ফুল অ্যাসেম্বলিটা মাউন্টিং বাটি সহকারে। এই যে বাইরে হয়ে গেল। এটার মধ্যে আবার কোনো ভাঙ্গা ভুঙ্গা আছে কি না একটু ভালো করে দেখি। না, এটার মধ্যে আর কোনো ভাঙ্গা ভুঙ্গা নাই, একদম কমপ্লিট সেট আছে, একদম কমপ্লিট সেট। এবারে আমরা ক্যাম রকারগুলোরও একটু ভালো করে দেখব। দেখি রকার আর্ম, এই তো এটা হচ্ছে একটা রকার আর্ম একেবারে নতুন ঝরঝরা। আর ওইদিকে হচ্ছে আরেকটা রকার আর্ম, এই হচ্ছে এক জোড়া রকার আর্ম। আমার জীবনের এই প্রথম আজকে আমি পালসার N160 FI ডাবল ABS এর রকার আর্মের সেট এক জোড়া এইভাবে হাতে নিয়ে দেখতেছি। গর্বে আমার স্বাস্থ্য পুরো ভালো হয়ে গেছে। পাশাপাশি আরেকটা নতুন জিনিস দেখছি, সেটা হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলি ফুল একদম মাউন্টিং বাটি সহকারে পালসার N160 FI ডাবল ABS এর। জীবন পুরা ধন্য হয়ে গেল। নতুন রকার আর্মগুলো তো দেখলাম, পুরানগুলার শেষবারের মতন দেখানেই তাদেরকে আখেরিবারের মতন বিদায় জানানো হয়েছে। তাদের গায়ে অস্বাভাবিক রকমের দাগ থাকার কারণে এগুলাকে চিরবিদায় জানাইছে মোটোডগ। এই অস্বাভাবিক দাগগুলার কারণে এই মোটরসাইকেল থেকে খারাপ শব্দ আসতো। এই হচ্ছে সেই খারাপ দুইটা পুরাতন দুইটা রকার আর্ম। বিদায় জানাই তোমাদের, বিদায়, লাল সালাম দিয়ে তোমাদেরকে বিদায় জানানো হলো। পুরাতন টাইমিং চেইন অ্যাডজাস্টার এটারেও কিন্তু বিদায় জানানো হয়েছে। বিদায় জানাইয়া একটু আগে দেখাইছিলাম নতুন টাইমিং চেইন অ্যাডজাস্টার বসানো হয়েছে। এই যে এটাই হচ্ছে নতুন টাইমিং চেইন অ্যাডজাস্টার, এই যে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে পুরানটা। বিদায় টাইমিং অ্যাডজাস্টার, বিদায়। ক্লাচ অ্যাসেম্বলিটারে নিয়ে আসছে। এটা হচ্ছে আমরা যেটার খাস বাংলায় বলি মাউন্টিং বাটি, এটারে বসাইতেছে। আর এটার আগের বাড়িটা কি আর বলবো, ওইটা ছিল দাঁত ভাঙা, যেটা নিয়ে অনেকবার কথা বলছি, অনেক দৃশ্য দেখাইছি। এটা হচ্ছে কিন্তু নতুনটা, একদমই ফ্রেশ। আর ফুল অ্যাসেম্বলিটা বাকি অংশটা নিচে ওইটারে এখন তুইলা বসাই দিবে। এই তো একদম কমপ্লিট সেট। বাহ, অবশেষে ক্লাচ অ্যাসেম্বলি পুরোটা বসানো হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে, একদম নতুন মাল, খুবই সুন্দরভাবে ফিটিং হয়েছে। আশা করা যায় এটার মাধ্যমে এটার মালিকের এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। আর আগের এক্সপিরিয়েন্স তো ছিল একেবারে ভাঙ্গা,
দাঁত ভাঙ্গা, কই দাঁত ভাঙ্গাটার কাছে আবার যাই, আমার খালি ওইটার দেখতে ইচ্ছে করে। এই যে এটাই হচ্ছে দাঁত ভাঙ্গা। আগে ছিল মালিকের দাঁত ভাঙ্গা এক্সপিরিয়েন্স, আর এখন হয়ে যাবে দাঁত ভালো এক্সপিরিয়েন্স। চিন্তা করা যায় এভাবে ভাঙে যাওয়া, এটা যে কেমনে ভাঙছে একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। এটা ভয়াবহ ব্যাপার। এটা হচ্ছে এই বাইকটার পুরাতন ক্যাম্পশ্যাফট, যেটা নিয়ে অমিত ভাই, সাহিব ভাই অনেকক্ষণ আগে বিস্তারিত ব্যাখ্যা করছিল যে কেন এটাকে রাখা যাবে না। কাজেই এইটারে যেহেতু রাখা যাবে না, সেহেতু নতুন ক্যাম্পশ্যাফট অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। ওই যে দেখা যায় তাল গাছ, ওই যে। এই টাই ক্লিপটারে সরাই না কেন? টাই ক্লিপটা খুব ডিস্টার্ব করতেছে। টাই ক্লিপ দিয়ে দিলাম, টাই ক্লিপটা ভর্তা বানায়। এই যে এইটাই হচ্ছে নতুন ক্যাম্পশ্যাফট, যেটা এইটারে পরিবর্তন করে লাগানো হয়েছে। পুরাতন প্লাগগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, দেখা যায় প্রচুর পরিমাণে ময়লা চলে আসছে। ময়লা আসবে, এটা খুবই স্বাভাবিক। আর বিশেষ করে আমাদের দেশের ফুয়েলের যে অবস্থা, সেই অবস্থায় প্লাগে এই ধরনের কার্বন চলে আসা অত্যন্ত স্বাভাবিক। কাজেই যে কোনো বাইক হোক, 10,000 কিলোমিটারের বেশি কোনো স্পার্ক প্লাগ ব্যবহার করা একেবারেই উচিত না। এই N160 FI ডাবল ABS-এর থেকে এই দুইটা প্লাগ খুলছে, এই দুইটার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে এই দুইটা প্লাগ দেওয়া উচিত না। এই কারণে নতুন দুইটা স্পার্ক প্লাগ আনছে অরিজিনাল। একটা স্পার্ক প্লাগ হচ্ছে এইটা, হ্যাঁ এইটা। আরেকটা স্পার্ক প্লাগ কই যেন, আরেকটা স্পার্ক প্লাগ কই, দুইটা আনছে তো। আরেকটা এই যে এই যে এই যে আরেকটা হচ্ছে এইটার ভিতরে। এই হচ্ছে দুইটা স্পার্ক প্লাগ আনছে। তো সাইদ ভাই, এটার কি সিম মিলাইতেছেন নাকি? না, এটা সিম কই থেকে দেখেন, প্যারাসিটামল ট্যাবলেট। প্যারাসিটামল ট্যাবলেট দেখছেন আপনি? বাবা বাবা, আপনি বাবা খান না? শাকের আপনি সিম। যে বাবাটা খান, এটাই ওই বাবা। এটা হলো বাবা স্কোয়ার। না, 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 না। এটা হাবিব ভাই খায়, হাবিব ভাইয়ের প্যান্টের নিচে এটা দুইটা থাকে, জানেন আপনি? কি এর সাথে আপনি কি মিলান? হাবিব ভাইয়ের ইজ্জত আপনি মাইরা দিচ্ছেন। এটা হাবিব ভাইয়ের প্যান্টের নিচে 2 পিস থাকে, বুঝছেন? এই হলো কাহিনি। আচ্ছা, এখন এটা হলো N160 সিম, এটা সিভিয়ার সিম। এটা ও এই জন্যই বলতেছেন এটা প্যারাসিটামল। আর আছে আচ্ছা দেখেন তো, এটা কেটিএম এর সিম। এটা কেটিএম এর সিম। আগে এটার থেকে এটা বড়, এটার থেকে এইটা বড়, এটার থেকে এটা বড়। আরেকটা আছে। আচ্ছা ভাই আমার ওই বক্সটা দে তো। হাই হাই, ওটা দে। N160 সিম এত বড়? আমি এত বড় সিম, এটা মনে প্লেনের সিম, বুঝছেন? এইটা হচ্ছে গিয়ে অফিসিয়ালি আমি যতগুলো সিম চিনি বানাই যারা, অফিসিয়াল সাইজ। এরপরে আর এই সাইজ দেখেন, এইটা দেখলেন এখানে 4টা সাইজ আছে। হ্যাঁ, এরপরে আর কোনো সাইজ আমার জানা নাই আছে কি আছে না। এইটা সহ 4টা সাইজ। এটা হলো সবচেয়ে ছোট, এটা হলো সিভিয়ার এর। জি, এটা 7.48 ডায়ামিটার। আচ্ছা, 8.48 ডায়ামিটার। হ্যাঁ, 9.48 ডায়ামিটার। এটা কিসের? এইটার এখান থেকে আমার একটা রিজার্ভ। আচ্ছা, এটাও বাংলাদেশের সচরাচর কারো কাছে নাই। আচ্ছা, এটা 9.95 ডায়ামিটার। ওরে আল্লাহ, তার মানে এটা হলো সবচেয়ে বড়। এটা প্লেনের। প্লেন, তার মানে প্লেনের না সিএনজি কোন একটা কিছু, মানে বাজাজ কোম্পানি দিলে প্লেন বানাইছে। আমার তাই মনে হয়। আচ্ছা, এখন আপনি যে সিমটা ঘষতেছেন, সিমটা ঘষার কারণটা কি? এটা আমার একটু জ্যাম। আচ্ছা, যে কারণে ক্যামেরাটার ক্ষয় হয়েছিল। আচ্ছা, এখন এটা ফ্রি করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা মানে কি রেডিমেড পান নাই? না, মানে কোথায় কোথায় খুঁজছেন, পান নাই? কোথায় কোথায় খুঁজি নাই, যেখানে আমি পাই নাই। বিষয়টা এরকম, আমার সোর্সে এতগুলো যেখান থেকে আনছি এগুলার কোনো জায়গাতেই নাই। আচ্ছা, এটা মায় বানায় পুঁতে বেছে, কই থেকে আনছে আল্লাহ বুঝছেন। এত বড় সিম দেওয়ার লজিক আমি খুঁজে পেলাম। আচ্ছা, সিম দিছে তো দিছে, কিন্তু মাল তো স্টকে থাকতে হবে, অ্যাভেলেবেল। মাল কারো কাছে নাই, আনলে অফিসিয়াল মাল আইনা লাভ কি ভাই? আমি চায়না থেকে সবচেয়ে বেশি আনছি এখন পর্যন্ত। হ্যাঁ, চায়না কারো কাছে নাই, কোন স্টোরে নাই এই মাপের সিম। আচ্ছা, এটা কেমন সিম বানাইলো আল্লাহ জানে। আচ্ছা, এখন কি আপনি একটা কথা কইতে পারবেন
আমি দেখলাম যে ক্লাচ অ্যাসেম্বলি সম্পূর্ণ নতুন লাগানো হয়েছে। সমস্যা ছিল মাউন্টিং বডির একটা কোনা ভাঙা ছিল। জি। আর বাকিগুলা কেন বদলাইলেন? ক্লাচে দুইটা যে ক্ষয় হয়ে আসছিল দেখছেন পুষছে ক্লাচের ফ্রিকশন প্লেট। হ্যাঁ গাড়ি তো টান পাইতো না। আচ্ছা আমাদেরকে আসছে এটা দুইটা সমস্যা নেই, একটা সাউন্ড আর হচ্ছে টান পায় না গাড়ি। আচ্ছা ফ্রিকশন প্লেট জ্বলা ওনা টান লাগবে। আচ্ছা আবার মাউন্টিং বাটিও ভাঙা, এত নাটক করে তো দরকার নেই, পুরোটা ধরে লাগিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা বুঝছেন? বুঝতে পারছি। ওই ফ্রিকশন প্লেট আনোরে মাউন্টিং বাটি জোগাড় করে বাজাজের কিছুই পাওয়া যায় না এখন পর্যন্ত মার্কেটে, মানে এন সিরিজের। আচ্ছা আচ্ছা। আপনাকে এনএস এর তো এফআই এর তো কিছু পাওয়া যায় না, এফআই এর কিছু পাওয়া যায় না। দিয়া কাল একটা দুমসি মাইয়ার লগে বিয়া দিয়ে দিছে, তোমার খবর নাই। আচ্ছা এখন এইটা আপনার মিলে এইটা এখন কতটুকু ক্ষয় করছেন? কোনটা? এটা আমরা 3 কম আছে, এটা যা আছে থিকনেস তার থেকে 3 কম আছে আর কি। 3 74 ছিল, অনেকক্ষণ ধরে ঘষে আমার মনে কিছুই কমে নাই, এক কমছে। অবশেষে সাইদ ভাইয়ের প্রিয় জেট বিমানের সিম মিলানোর কাজ শেষ নাকি ভাই? হ্যাঁ পার্সিয়ালি। জেট বিমানের সিম, জেট বিমান না প্লেন। হ্যাঁ আচ্ছা এখন শুনেন, এখানে তো এখন সিম হচ্ছে দুইটা, একটা ইনলেট একটা এক্সস্ট। এখন আপনারা কোন সিমের কাজ করছেন? ইনলেট কমাইছেন না বাড়াইছেন? ইনলেট জ্যাম ছিল, ওটাকে ফ্রি করা হয়েছে আর কি, এটা গ্যাপে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা মানে ওই জ্যাম থাকার কারণেই ক্যামেরা ডিস্টার্ব হয়েছে। আচ্ছা আর এক্সস্ট অনেক বেশি ফ্রি। এক্সস্ট আগে থেকেই ফ্রি। এখন ওটাকে কমানোর কোনো স্কোপ নাই, যেহেতু পেলেং এর সিম, নতুন সিম লাগবে আগেরটা থেকে মোটা। আচ্ছা এখন আমরা যদি আমাদের প্রেফারেন্সে নিয়ে যেতে চাই আর কি, কিন্তু এটা পাচ্ছি না যেহেতু সিম নাই মার্কেটে। আচ্ছা আমি ভাবছিলাম আমার কাছে আছে, পর দিয়ে আমারও নাই। আপনি ফেল হয়ে গেছেন। আচ্ছা তাইলে এখন যে গ্যাপটা আছে এক্সস্টে, এতে কইরা কি কোনো ধরনের সমস্যা আসতে পারে? না এতে গাড়ির কোনো সমস্যা নাই, সাউন্ড একটু পাতলা মনে হতে পারে। আচ্ছা জিনজিনা তাও আবার কনফিউজ আছে, কারণ মোবিল দেওয়ার সাথে সাথে ওই জায়গায় আবার গ্যাপ ফিল আপ হয়ে যায়। আচ্ছা তো একটু শিনশিনানি হইতে পারে, এই আর কোনো কিছু না। কিন্তু ওই যে ক্যামরকার চলে যাওয়ার মতো না বরং ভালো এটা, কারণ এইটা ব্রিদিং সিস্টেমটা পারফেক্ট থাকে। আবার বেশি গ্যাপ বেড়ে গেলে গাড়ির পাওয়ার ল্যাগ হয় অনেক। আচ্ছা এটা মানে রেকমেন্ডেড অবস্থায় আছে, রেকমেন্ডেডের কাছাকাছি। মানে আমি বলতে চাচ্ছি এক্সস্ট ভালভে যে পরিমাণ গ্যাপটা আছে সিমের মধ্যে, এই গ্যাপের কারণে ক্ষতি হবে না, ক্যামেরাকারের কোনো ক্ষতি হবে না। ক্যামেরাকারের না, বাইকের কোনো ক্ষতি হবে না। আচ্ছা ফাইন। আচ্ছা এখন এটার সিম, কারণ আপনার কাছে এই কাস্টমার কিন্তু আরো আসবে, জি, তখন কি করবেন? কি প্রস্তুতি নিচ্ছেন? কইতে আনবেন আপনি? এখনই তো খুঁজে পাবেন। আমি খুবই বিরক্ত বাজাজের উপর। কেন? যে গাড়িগুলো মার্কেটে ছাড়ছে, গাড়িগুলো ভেরি ভেরি ফান্ডামেন্টাল জিনিসগুলো দিয়ে ছাড়ছে, সিমের মতো একটা জিনিস তারা ইন্ট্রোডিউস করলো, এটা কারো কাছে নাই। যশোর থেকে শুরু করে সমস্ত জায়গায় খবর। আচ্ছা ইয়াতে উত্তরা মোটরসের অফিসিয়াল ইয়াতে খুঁজছিলেন শোরুমগুলোতে? এরা তো আমাকে গ্রুপে এসে, ফেসবুকে গ্রুপে এসে নিজের একবার সিম কেমনে মিলে আর কই পাওয়া যায়। খুবই ফানি ব্যাপার। তারাও জানেন আসলে কই থেকে কালেক্ট করবে। আমরা যশোরের যাদের কাছ থেকে সচরাচর মালামাল কিনি, তাদেরকে অনুরোধ করছি, তারাও বলে ইন্ডিয়াতে তারা রিকুইজিশন দিচ্ছে বারবার সিমের, কিন্তু সিম কেউ দিচ্ছে না, মানে তাদের কাছেও নাই। প্লেনের সিম কই থেকে তারা পাইবো? আমার তো মাথায় আসে না। সিএনজিতে সিম হয় আসলে? হইতে পারে, বাজাজের সিএনজি, বাজাজের সিম হইতে পারে। ও ভাই তাহলে আমি সিএনজি দোকানে খবর নিব, আমি খুঁজব। কি মানে আমি খবর? আমি ওই মানে ভাই খবর লব ভাই, পাইলেও পাওয়া যেতে পারে ভাই। পারে কারণ বাজাজের অনেক কিছু সিএনজির সাথে মিলে। আচ্ছা তাইলে এখন এই গাড়ির কাজকর্ম আমাদের তো আপাতত শেষ। এখন স্টার্ট দেওয়া বাকি। স্টার্ট দিয়ে কি চালাইবেন? আমি আজকে এটা বাসায় নিয়ে যাওয়ার নিয়ত করছিলাম আর কি। আচ্ছা কিন্তু এটা আজকে বাসায় না নিয়ে গেলে চলবে, কালকে পরশু নিয়ে যাবো, আজকে বাসায় যে ইফতার করতে পারি। আচ্ছা আজকে কি তাইলে আমরা ভিডিও শেষ করি? এখানেই শেষ। আচ্ছা বাকিটুকু আমি চালায় একটা ক্লোজিং ভিডিও দিয়ে দিব না। আচ্ছা এবার আপনি একটা জিনিস কর, এই যে কাজগুলো করছেন, আমাদের প্রধান কমপ্লেইন ছিল সাউন্ড নষ্ট। দ্বিতীয় কমপ্লেইন এটা মাস্টার সার্ভিসিং দরকার। আচ্ছা শুধুমাত্র যে সাউন্ড নষ্ট এবং যেই প্যারামিটারের কারণে সাউন্ডটা নষ্ট হয়েছে, এইটার যদি শুধুমাত্র সমাধান করা হয়, সেই ক্ষেত্রে আপনার মোটরডকের চার্জের পরিমাণ কিরকম? সর্বনিম্ন 2000 টাকা। সর্বনিম্ন 2000। যদি সেম সমস্যা হয়
এবং সেম রাস্তা অনুযায়ী সমাধান হয়, তাহলে 2000 সর্বনিম্ন। আর মাস্টার সার্ভিসের রেট এটা 1900 টাকা। 1900 টাকা, আচ্ছা বুঝতে পারছি। তাহলে এই বাইকের সর্বমোট বিলের পরিমাণ কত হইলো? 4.5 মিনিমাম হবে, মানে কিছু মালামাল আর হচ্ছে মজুরি সব মিলাইয়া 4.5 মতো। আমার সার্ভিস চার্জ, আপনার সার্ভিস চার্জ সহকারে নাকি শুধু সার্ভিস চার্জ 4.5? আমার শুধু সার্ভিস চার্জ। হ্যাঁ, সার্ভিস চার্জ 4.5। মাস্টার সার্ভিস দিছি, এক বেলা গেছে গা, ক্লাস সাইড খুলছি গতকালকে, আর আজকে তো দেখতেই আছেন কি চলতেছে। তো এই যে 2 দিন সময় ব্যয় করা কি 2000 টাকার জন্য, তো কামলা বেশি কামায় ভাই। তাহলে তো আমি এই সব বাদ দিয়ে এই কাম শুরু করব। আমি দেখেন না প্রফিট কত, 3.5 লাখ টাকা খরচ, যে মাসে আমাদের লস থাকে 55,000 টাকা। গাবাই নাকি প্রফিট আসমান থেকে পড়ে? ভাই সরি ভাই, মাপ চাই, আমি ব্যবসা করুম না ভাই। খুলে দেখেন, আমি করুম না ভাই, আমি তাহলে বুঝবেন। আপনি বুঝেন, একটা গাড়িতে যদি কেউ বলে ভাই মাস্টার সার্ভিসিং 2000 টাকা 2 দিন ধরে করবেন, হ্যাঁ, এটা প্রফিট করবে কেমনে? অসম্ভব বিষয়, অসম্ভব বিষয়। সার্ভিসে 5 ঘন্টা সময় যায়। আজকে খালি সীমিত খরচলাম কতক্ষণ দেখলেন? এখনো গাড়ি ফিটিং হয় নাই, মানে আরো গতকালকে এক বেলা গেছে, আজকে এক বেলা গেছে, সকালে এই ক্লাচ ম্লাচ নিয়ে 5টা বাসই চলছে। তো 2 বেলা করে হইলো তো 4000 টাকা মিনিমাম সার্ভিস চার্জ আছে। তো মোটোডক থেকে N160 FI ডাবল ABS এর এই ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ। তবে আমি সবচাইতে বেশি মানে বিরক্তির শিকার হয়েছি এবং সবচেয়ে বেশি রাগের শিকার হয়েছি এইটার সিম নিয়ে। এইটার সিম কেন পাওয়া যাবে না? বাংলাদেশে এই মোটরসাইকেলগুলো আসছে হচ্ছে উত্তরা মোটরসের হাত ধরে অফিসিয়ালভাবে, তাদের কাছে পর্যন্ত এইগুলার সিম অ্যাভেলেবেল এখন পর্যন্ত হয় নাই। অথচ বাইক বাংলাদেশের বাজারে আসছে 1 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছর পরে আইসা যদি এই ধরনের গালগল্প শোনা লাগে, তাইলে কি সেটা মাইনা নেওয়া যায়? তাইলে কি বাজাজ পালসার NS 160 FI ABS যেই দুর্গতির মধ্যে পড়ছিল ওইগুলা মানুষজন ক্রয় করিয়া, তাইলে কি আজকে এই সিমের কারণে N160 FI ABS যারা ক্রয় করছে তারাও কি সেই দুর্ভোগের দিকে আগাচ্ছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। পাশাপাশি পালসারের N250-র মধ্যেও কিন্তু সিমের কাজ আছে এবং সেই সিমও কিন্তু বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল হয় নাই, অফিসিয়ালভাবেই হয় নাই, আর আনঅফিসিয়ালভাবে তো বহুত দূরে। তাহলে যারা এই সমস্ত মোটরসাইকেল কিনতেছে আগ্রহ নিয়ে, শখ নিয়ে, আহ্লাদ নিয়ে, তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে প্রশ্ন থাকলো। আর এই প্রশ্ন করার মধ্য দিয়ে বিদায় নিলাম আজকে মোটোডক থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।